এবার আমাদের লেকচার 6 জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ জিনিসপাতি বহুত সোজা, এটা লিটারালি অনেক সোজা। এখানে খালি একটা কাজই করতে হয়, সিরিজ আর প্যারালাল এই ব্যাপারটা একটু বুঝতে হয়, বাকি সবকিছু দুধ ভাত। তো এই চলতরিতের মধ্যে ফার্স্টে বোঝা লাগে যে আমাদের চলতরিৎ ব্যাপারটা আসলে কি। যখন এই কন্ডাক্টর বা পরিবাহীর ভিতর দিয়ে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণের চার্জের প্রবাহ হয়, তাকে বলি আমরা তড়িৎ প্রবাহ। কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে, বা এই চিত্রগুলো দেখলে মনে হয় ইলেকট্রন সোজা সরল পথে চলে যায় একদম ভদ্র বাচ্চার মতো। কখনোই না, ইলেকট্রন কখনোই এরকম সোজা সরল পথে যায় না। অ্যাকচুয়ালি ইলেকট্রন বা চার্জ গুলো এরকম উল্টা পাল্টা র্যান্ডম বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেই থাকে। কিন্তু বলতে পারো ভাই, তো এরকম র্যান্ডম ছোটাছুটি করলে কারেন্টের ফ্লো কেমনে হয়? আমরা যদি এই কন্ডাক্টরের মানে পরিবাহীর এক পাশে প্লাস চার্জ, সরি প্লাস, আর আরেক পাশে মাইনাস বিভব তৈরি করি, অর্থাৎ ওকে বাধ্য করি যে ভাই তুমি প্লাস থেকে মাইনাস এইভাবে প্রবাহ হও, তখনও এই ইলেকট্রন তার জায়গাতে এরকম বিক্ষিপ্ত ভাবে কাপাকাপি করে, কিন্তু কাপাকাপি করতে করতে হইলেও সামনের দিকে আগায় যায়। যেমন ধরো একটা প্যাটার্নের মতো করে বুঝাই, যদি ইলেকট্রনটা এমন হয় তার এই জায়গা থেকে এই যে এভাবে কাঁপতেছে, এরকম একটা নির্দিষ্ট প্যাটার্নে কাঁপতেছে ধরে নাও, কিন্তু খেয়াল করো এরকম কাপাকাপি করলেও আলটিমেটলি ইলেকট্রনটা কিন্তু হাতের বাম দিক থেকে ডান দিকে এভাবে আগায় যাচ্ছে। সো ও যে আলটিমেটলি একটা নির্দিষ্ট দিকে আগায় যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের জন্য তড়িৎ প্রবাহ। বাট কখনই সরল রৈখিক হবে এটা কিন্তু না, ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে সামনে আগাইতে পারি। এটা বেসিক সংজ্ঞা, তো মনে রাখলেই চলবে। তো কারেন্টের যে প্রবাহ হবে বা ইলেকট্রন যে প্রবাহ হবে তার উপর ভিত্তি করে আমরা যে কোনো ম্যাটেরিয়ালকে তিনটা ভাগে ভাগ করতে পারি: পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। পরিবাহী মানে হচ্ছে যার ভিতর দিয়ে খুব ইজিলি কারেন্ট চলাচল করতে পারে সেইটা। কিন্তু মনে রাখবা, যদি তাপমাত্রা মানে থিটা তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু পরিবাহীর রোধের মানটাও বৃদ্ধি পায়। যত তাপমাত্রা বাড়বে কারেন্ট তত কমে যাবে। অপরিবাহীর ক্ষেত্রে নর্মালি কারেন্ট যায় না, তো রোদ বাড়ার কি লাভ, ওকে নিয়ে মাথা ঘামাই না। তো নর্মালি কারা হয়, রাবার, কাঠ, কাঁচ, প্লাস্টিক এইসব জিনিসপাতি। কিন্তু মজার জিনিস হচ্ছে অর্ধপরিবাহী, এ পুরাপুরি পরিবাহীও না, এ আবার অপরিবাহীও না। অর্থাৎ এ একটু মডিফাই করলে পরিবাহীর মতো আচরণ করে, আবার অপরিবাহীর মতো আচরণ করে। কিভাবে, একটা উদাহরণ দিয়ে বুঝাই। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অর্ধপরিবাহীর রোধের মানটা হ্রাস পায়। রোধের মান যদি হ্রাস পায় তাহলে কি ও অনেকটা পরিবাহীর মতো আচরণ করে না? তাহলে এটা একটা সুন্দর এমসিকিউ হতে পারে যে অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করা হলে সে কিসের মতো আচরণ করে? সে পরিবাহীর মতো আচরণ করে। কিন্তু যদি আমরা তাপমাত্রাকে হ্রাস করি, তাপমাত্রা হ্রাস করলে রোধের মানটা বৃদ্ধি পায়, রোধের মানটা বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ উঠবে। তাই ধরো যদি আমরা তাপমাত্রা কমাইতে কমাইতে একদম পরম শূন্য তাপমাত্রায় চলে আসি, 0 কেলভিন, তো তুমি আগে চিন্তা করে বলতো ভাই, 0 কেলভিন তাপমাত্রার নিচে তো আর কিছু নাই। তাই 0 কেলভিন তাপমাত্রায় এই অর্ধপরিবাহী কার মতো বিহেভ করবে? চিন্তা করে বলতো চ্যাট বক্সে, যে অর্ধপরিবাহী 0 কেলভিন তাপমাত্রায় কার মতো আচরণ করবে? আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। এখানে মনে রাখবা, অর্ধপরিবাহী 0 কেলভিন তাপমাত্রায় ডিরেক্টলি অপরিবাহীর মতোই আচরণ করবে, তার কারণ তখন ওর ভিতরে মুভমেন্ট করার আর কোনো কারণই থাকবে না। অর্ধপরিবাহী এটাই মজা যে ওকে একটু কারণ দিলেই পরিবাহী হয়ে যায়, আর একটু ডিফারেন্ট কারণ দিলেই এ আবার অপরিবাহী হয়ে যায়। সো এটাকে নিয়ে আমরা এত বেশি ইন্টারেস্ট দেখাই কেন বা কিভাবে, এই ব্যাপারগুলো আমরা পরে আর একটু যখন বড় হব তখন জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এখন জিজ্ঞেস করছো যে ভাই তড়িৎ পরিবাহিতার দিক, তড়িৎ পরিবাহিতার কোনো দিক হয় না, কারণ তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি না, তো দিক বোঝারও কোনো কারণ নাই। কিন্তু নর্মালি আমরা কি বলি, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টের ফ্লো হয়, এটা প্রচলিত। বাট প্রকৃতপক্ষে ইলেকট্রন যায় মাইনাস থেকে প্লাসের দিকে, মানে ব্যাটারির মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়, আর তার উল্টা দিকটাকে আমরা প্রচলিত ভাবে ধরে নিছি তড়িৎ প্রবাহ। ঠিক আছে, ওকে, তাহলে সামনে আগাই। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি বলছিলাম, তাপমাত্রা কমে গেলে এটা বিহেভ করে অপরিবাহীর মতো, তাপমাত্রা বেড়ে গেলে বিহেভ করে পরিবাহীর মতো। এতটুকু সিম্পল কথা, আর পেঁচায় ভাই লিখে দিয়েছি। এই তো, সামনে আগে আমরা এবার আসি ওহমের সূত্রে। ওহমের সূত্রে কয়েকটা কথা মনে রাখতে হবে। ওহমের সূত্র কাজ করবে স্থির তাপমাত্রায় এই শর্তে। ওহম তার যখন এক্সপেরিমেন্টটা করছিলেন, উনি যে কাজটা করছিলেন, স্থির তাপমাত্রায় উনি একটা পরিবাহী নিছেন, মানে বেসিক একটা কন্ডাক্টর নিছেন,
যে কোনো পরিবাহের কি এটা রোধ থাকে না, তার সাথে উনি দুই প্রান্তে ইচ্ছা মতো বিভব পার্থক্য প্রয়োগ করছেন, এই যে এইভাবে বিভব পার্থক্য দিয়েছেন। তো ওনার এই এক্সপেরিমেন্টের ফলাফলটা ছিল বিভব পার্থক্য দেওয়ার ফলে যেই পরিমাণে কারেন্ট পাওয়া যাবে সেইটা ডিরেক্টলি বিভব পার্থক্যের সমানুপাতিক। তারপরে উনি এটাকে সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাই দিয়ে লিখছিলেন I ইকুয়াল টু জিভি। এই জি কোত্থেকে আসছিল? তার নাম থেকে, কারণ তার নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। এই জর্জের জিটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই জি, আর এই জি এর বাংলা নামটাই হচ্ছে পরিবাহিতা। তোমাদের পরীক্ষাটা আসতে পারে যে জি এর এককটা কি। জি এর কিন্তু অনেকগুলো একক আছে, যেমন জি এর প্রথম এককটা হচ্ছে ওহম ইনভার্স, এইটাকে লেখা যায় উল্টা করে MHO। আবার এটাকেই সিম্বলিক ওয়েতে ওহম ইনভার্স এইভাবেও লেখা যায়, অথবা উল্টা হাড়ির মতো বা সোজা হাড়ির মতো এভাবে করেও কিন্তু লেখা যায়। এবং ফাইনালি এই চারটার পরে আরেকটা হচ্ছে বড় হাতের এস বা সিমেন্স। তার মানে মনে রাখবা যে পরিবাহিতা কিন্তু টোটাল 1 2 3 4 5 5টা একক আছে। তোমাদের পরীক্ষা যে কোনটা আসবে কে জানে, যেটাই আসুক একটু কষ্ট করে দেখাই দিও। আর ওনার এক্সপেরিমেন্টের যে ফলাফলটা, যে কারেন্ট এবং বিভব পার্থক্যে যদি আমরা এঁকে ফেলি তখন এটা মোটামুটি তাত্ত্বিকভাবে একটা মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যায়, এরকমটা ছিল। মনে রাখবা ওহমের সূত্রে y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ এবং x অক্ষ বরাবর বিভব পার্থক্যই থাকবে, কারণ উনি দিছেন বিভব পার্থক্য, তার বিনিময়ে পাইছেন কারেন্ট প্রবাহ। উল্টাটা আইকাই শোনা তাকে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন আমরা সামনে আগাই। রোধের ক্ষেত্রে আমাদের মেইন সূত্র হচ্ছে এইটা, আর সমান সমান রো এল বাই এ। তাই রোধ কিভাবে কি ডিপেন্ড করে? এল এর সাথে সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। কিন্তু এই রোটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই রোটা অ্যাকচুয়ালি কি? এই রোধটা হচ্ছে আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধ নির্ভর করে তুমি কোন ম্যাটেরিয়াল দিয়ে, পদার্থ দিয়ে তৈরি করছো তার উপরে, এবং তখন তোমার তাপমাত্রা কত, মানে তাপমাত্রা এবং উপাদান বাদে অন্য কোনো কিছুর সাথে এই আপেক্ষিক রোধের কোনো কানেকশন নাই। তার মানে তুমি যদি কোনো বস্তুকে বড় করো বা ছোট করো বা কে টুকরা টুকরা করে ফেলো, এই রোয়ের কিছুই যাবেও না, কিছু আসবেও না, এটা মনে রাখবা। কিন্তু রোধের আবার দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের সাথে অনেক কিছুই যায় আসে। এই রোকে উল্টাই দিলে পেয়ে যাই আমরা আপেক্ষিক রোধ থেকে আপেক্ষিক পরিবাহিতা। একে সিগমা দিয়েও লেখা যায়, বা তুমি এটা প্রকাশ করলেই হইলো, প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, প্রথম এই দুই সূত্র অ্যাকচুয়ালি এখান থেকে আসছে, মানে সম্পর্কটা আর কিছু না। তোমাদেরকে আমি সামনে যাওয়ার আগে একটা কথা মনে করায় দেই, এটা হইলো যে তোমরা নর্মালি চিন্তা করো আর সমানুপাতিক এল, এই যে, বা আর সমানুপাতিক 1/a, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না, এটা শর্ত আছে। যদি ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট হয়, এই যে এই সূত্রে আর সমান রো এল বাই এ, যদি ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট হয় তাহলে আর এবং এল সমানুপাতিক। ঠিক একইভাবে যদি আমাদের পরিবাহীর দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট হয় তাহলে 1/a, এটা সত্য। কিন্তু তোমাদেরকে কনফিউজ করার জন্য সারা যে কাজটা করে, তারা বলে কি, যে তোমাকে একটা পরিবাহী দেওয়া আছে, ধরলাম যার ক্ষেত্রফল A1 এবং যার দৈর্ঘ্য L1, এই পরিবাহীটাকে টেনে আমরা লম্বা করব। ধরো টেনে আমরা লম্বা করছি, এবার চিন্তা করো তো, যখন তুমি পরিবাহীকে টেনে লম্বা করবা, তুমি এটাকে একটা চুইংগাম চিন্তা করো বা আটার দলা চিন্তা করো, যখন তুমি টান দিবা এটা লম্বা যেভাবে হবে ক্ষেত্রফলটা কমে আসবে না? আবার ভাবো যে কোনটা আটার দো বা দলা আছে, রুটি বানাবা, তুমি টানতেছো, যখন টানবা এটা কিন্তু ক্ষেত্রফলটা কমে আসবে আর লম্বাটা কিন্তু বেড়ে যাবে। তার কারণ উপাদান তো নির্দিষ্ট ভাই, তুমি তোর ইচ্ছা মতো উপাদান অ্যাড করতে পারতেছো না। তার মানে টেনে লম্বা করলে ক্ষেত্রফলটা ছোট হয়ে যায়, দৈর্ঘ্য বেড়ে যায়, কিন্তু কোন জিনিসটা সেম থাকবে এখানে? সেটা হচ্ছে আয়তন। প্রথম ক্ষেত্রের আয়তন যা ছিল পরের আয়তনটাও সেম থাকবে, চেঞ্জ হবে না। তার মানে A1 L1 সমান সমান A2 L2 হবে। যদি এটা আসলেই হয়, এখান থেকে একটা শর্টকাট বের করে ফেলা যায়, প্রুফ করার দরকার নেই, এভাবে আগানো যাবে। সেটা হচ্ছে কোন পরিবাহীকে যদি টেনে n গুণ লম্বা করো, যে কোনো পরিবাহীকে টেনে যদি n গুণ লম্বা করো, নতুন রোধের যে মান হবে সেটা হবে n স্কোয়ার আর 1। কিভাবে আসছে আমি কিন্তু অলরেডি নিচে তোমাকে ড্রয়িং করে দেখাইছি, যে তুমি যখন পরিবাহীকে টেনে লম্বা করবা
তখন ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এইভাবে সম্পর্কিত। এটাকে নিয়ে 2-3 লাইন কাটাকাটি করলেই আমরা এটা পেয়ে যাব যে নতুন রোধের মানটা হবে আগের রোধের n স্কয়ার। এটা মনে রাখবো। এখান থেকে কিন্তু আমাদের একটা কমনলি এমসিকিউ আসে, বাট তোমার পরীক্ষায় বারবার ভুলে যাও। তোমার ভাবো কি এল এর সাথে সমানুপাতিক, কিন্তু কখন? যখন ক্ষেত্রফল চেঞ্জ হবে না, বা ব্যস্তানুপাতিক যখন দৈর্ঘ্য চেঞ্জ হবে না, বাট টেনে লম্বা করছো তখন তো এটা হইল না, তখন নতুন সূত্র। এটা মনে রাখবো। ঠিক আছে, চলো আমরা সামনে আগাই। অঙ্ক যখন করব তখন তুমি এন আরো ভালো বুঝতে পারবা। জাস্ট লিখে রাখলাম, সামনে আগাই, তুমি আগে দেখো। তোমাদের বইয়ে এরকম কিছু সাইন দেওয়া ছিল, খালি মনে রাখবা যে ধারকের ক্ষেত্রে এই দুই দাগটা হচ্ছে সমান সমান এবং সমান্তরাল, কিন্তু কোষের ক্ষেত্রে দুই দাগটা ছোট হয় বড় হয়। আর ব্যাটারি বোঝায় অনেকগুলা কোষের সমবায়, তাই অনেকগুলা দাগ দিয়ে দেয়। এগুলা কনফিউজ হইও না, তোমরা জানো, বাট একবার একটু দেখে রাখো তারপরও। তাহলে আমরা ছোট্ট প্রশ্নে চলে আসি, একটু লঞ্চ করে দেই, দেখি পোলাপানে কি অবস্থা, মা ঠিক জায়গা আছে কিনা। এই যে লঞ্চ করে দিছি, সবাই একটু ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনটা হচ্ছে 10 মিটার লম্বা তামার তারকে কেটে 5 মিটার বানানো হলে নতুন আপেক্ষিক রোধ পূর্বের আপেক্ষিক রোধের কত গুণ হবে? একটি 10 মিটার লম্বা তামার তারকে কেটে 5 মিটার বানানো হলে নতুন আপেক্ষিক রোধ পূর্বের তুলনায় কত গুণ হবে, মানে কিভাবে চেঞ্জ হবে এটা আমরা বের করব। ঠিক আছে, অনেকক্ষণ সময় দিলাম, এখন তাহলে আমরা থামতে পারি নাকি? আচ্ছা, থেমে গেলাম। যদি তোমার ইচ্ছা হয় যে তুমি আমাকে অ্যান্সার দিবা ইনবক্সে, তুমি সেখানেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এখানে তোমাকে কি বের করতে বলা হয়েছিল? তোমাকে বের করতে বলা হয়েছিল আপেক্ষিক রোধ। ফার্স্ট আমাকে এটা বলো, কিছুক্ষণ আগের পেজে আমি তোমাকে বলছিলাম যে আপেক্ষিক রোধ কিসের উপরে ডিপেন্ড করে? আপেক্ষিক রোধ ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে এবং তাপমাত্রার উপরে। তুমি যতই কাটাকাটি করো, এখানে বানানটা ভুল লিখছি, টেম্পারেচার, এটা কি শোনা হয়ে গেল কেন আবার? টেম্প, ঠিক আছে, টেম্পারেচার এবং ম্যাটেরিয়াল এদের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে আমি যে কোনো পরিবেশকে কাটি, লম্বা করি, যা মন চায় তাই করি, কি যায় আসে? কিচ্ছু বদলাবে না। তাই উত্তরটা হবে আগেও যা ছিল এখনো তাই আছে। উত্তর তোমার হবে 1 গুণ। ঠিক আছে, এই যে দেখো তোমাদের পাবলিশ করে দেওয়া আছে, এবং কে কার আগে কে কার পরে, বা কে সঠিক দিচ্ছ কে ভুল দিচ্ছ, সবাই কিন্তু ঠিক বুঝতে পারতেছো। ঠিক আছে, যারা ভাবতেছে যে ভাই এখানে অর্ধেক হবে বা 2 গুণ হবে, হবে না, কারণ আপেক্ষিক রোধের কিছুই যায় আসে না, কিন্তু নরমাল রোধের যায় আসে। আচ্ছা, একজন বলছে ভাই বুঝিনি, আমি তোমাকে আবারও বলতেছি, আপেক্ষিক রোধ ডিপেন্ড করে পরিবাহীর কি উপাদান দ্বারা তৈরি তার উপরে। যেমন ধরো এই কলমটা ধরে নাও প্লাস্টিকের তৈরি, এই কলমটাকে যে আমি কেটে ছোট টুকরা টুকরাও করে ফেলি, তারপর যদি জিজ্ঞেস করি বলতো কলমটা কিসের তৈরি, তুমি কি বলবা? প্লাস্টিকেরই তৈরি। তার কারণ এখানে ম্যাটেরিয়ালটা তো চেঞ্জ হচ্ছে না, তোমার চেঞ্জ হচ্ছে বাহ্যিক চেহারাটা, তাই না? সো রোধ ডিপেন্ড করবে বাহ্যিক চেহারার উপরে, আপেক্ষিক রোধ তো ডিপেন্ড করে না, ও তো ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন তোমার মনে হয় বুঝতে পারছো। আর যদি এটা আপেক্ষিক রোধ না বলে নর্মাল রোধ বলতো, তাইলে তো অবশ্যই চেঞ্জ হইতো। তখন তুমি তাকে কেটে 5 মিটার বানায় ফেলছো, মানে ছোট করে ফেলছো, আর সমানুপাতিক এল, দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে, রোধও অর্ধেক হয়ে গেছে, কিন্তু আপেক্ষিক রোধ তো তা হবে না, তাই না? ঠিক আছে, চলো সামনে আগাই। তোমাদের বেসিক সূত্র যে যদি শ্রেণীতে হয় আমরা গণহারে যোগ করব, আর যদি সমান্তরাল হয় 1/1 করে আমরা যোগ করব। তো একটা কথা বলে রাখি, যদি কখনো আমরা দুইটা রোধকে সমান্তরাল করি R1 এবং R2, 1/R1 1/R2 এইভাবে না লিখে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, উপরে এদের গুণ আর নিচে এদের যোগ, মানে একবারে লাস্ট লাইনে লিখে ফেলবো। এটা করলে হয় কি একটু সময় বাঁচে, আর কিছু না, এগুলো কোনো শর্টকাট না, জাস্ট সময় বাঁচে আর কি। ঠিক আছে, একজন বলছো ভাই আপেক্ষিক রোধের মাত্রা কি হবে? ফাইন, তুমি একবার নিজে চিন্তা করো যে যদি মাত্রা বের করতে হয় কিভাবে বের করতে হয়। দেখো, আর সমান সমান রো এল বাই এ, তাই না? তাহলে এই রোধ
কে যদি আমরা পক্ষান্ত করে ফেলি তাহলে রো সমান সমান আর এ ডিভাইডেড বাই এল। যদি আমরা একক দিয়ে চিন্তা করতে চাই তাহলে আর এর একক তো মনে হচ্ছে ওহম, আর এখানে মিটার স্কোয়ার বাই মিটার, তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে ওহম মিটার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এইভাবে বের করতে পারি ওর এককটা কি, এখন এখান থেকে আমরা মাত্রাটাও নিঃসন্দেহে বের করে ফেলতে পারবো। এখন তুমি এটা চিন্তা করে আমাকে বলো যে এখানে এটা মাত্রাটা কি হওয়া উচিত। এটা কাজ করতে পারি, আমরা সবাই একটু এখানে বের করতে পারি যে এটার মাত্রাটা কি হবে। সবাই আমাকে একটু চিন্তা করে এখন তাড়াতাড়ি বলো যে মাত্রাটা কি হবে। দেখি আমি চ্যাট বক্স দেখতেছি, সবাই আমাকে বলো যেটা মাত্রাটা কি হবে। ওকে, দেখলাম পোলাপান একটু গন্ডগোল পাকাইতেছো, এইভাবে না, মাত্রা এইভাবে আসবে না। আচ্ছা, তোমাদের অ্যাকচুয়ালি এখানে গন্ডগোল লাগার সবচেয়ে বড় কারণটা হচ্ছে তোমরা কিন্তু এই মিটারটা ঠিকই বুঝতে পারতেছো, কিন্তু তোমরা এই ওহমটাকে কিন্তু বুঝতে পারতেছো না। ওহমের নিজেরই কিন্তু একটা মাত্রা আছে, আমি জানি না তোমরা জানো কিনা, তোমাদের বইয়ে দেওয়া আছে কিনা আমার আইডিয়া নাই। এটা আমার মনে হয় না তোমাদের বইয়ে দেওয়া নাই, আমি যত জানি এটা আমাদের বাহিরের বইয়ে আছে আমরা জানি। তো এটা মাত্রা হচ্ছে এটা এম এল টু টি টু দি পাওয়ার -3, এটার সাথে আসবে কিন্তু এরিয়া আছে। ব্যাপারটা কিভাবে আসে, কাজের সাথে মানে শক্তির সাথে সময় এবং ক্ষেত্রফলের সাপেক্ষে এই জিনিসটা চলে আসে, বুঝতে পারছো? সো ml2 টি টু দি পাওয়ার -3 এবং এরিয়া পাওয়ার -2, এইটা হচ্ছে আমাদের ওহমের জন্য মাত্রা। তোমাদের বই জিনিস দেওয়া নাই কিন্তু প্রুফ করা যায়। কিভাবে করা যায়, তুমি এই আরটাকে পি সমান সমান ভি স্কোয়ার বাই আর ওখানে লিখতে পারবা না? ভি মানে কি এনার্জি, ওখান থেকে আসে, অথবা পি সমান সমান আই স্কোয়ার বাই আর ওখান থেকে আসে না? সো ওই দিক থেকে ঘুরে আসলে ওহমের পরিচয় পাওয়া যাবে ml2 টি পাওয়ার -3 এরিয়া পাওয়ার -2। এখন যদি এটার সাথে আমরা কি করি, আরটার লেন্থ কে গুণ করে দেই, তাহলে ml2 কি হয়ে যাবে, ml কিউব হয়ে যাবে। তাহলে এখন পরিচয় হয়ে গেল ml কিউব টি টু দি পাওয়ার -3 এরিয়া টু দি পাওয়ার -2। এখান থেকে এটা আসছে, ঠিক আছে? সো এটা তোমার হচ্ছে আর এর জন্য বা সিম্পলি ওহমের জন্য, আর এটা হচ্ছে আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্সের জন্য বা সিম্পলি বলতে পারি আমরা আপেক্ষিক রোধের জন্য। কিভাবে আসছে ব্যাপারটা কিন্তু একটু ক্রিটিক্যাল, হুট করে আমাদের মাথায় আসে না যেটা কই থেকে আসলো, বাট যাই হোক প্যারা নেই, একজন জিজ্ঞেস করছো তাই বললাম আর কি। চলো তার সামনে আগাই আমরা। দুইটি রোধকে শ্রেণীতে যুক্ত করলে তুল্যরোধ হবে 5 এবং সমান্তরালভাবে যুক্ত করলে তুল্যরোধ হবে 1.2। তাহলে রোধ দুইটির মান কত? এটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি এখানে রোধ দুইটি হলো R1 এবং R2। তাহলে প্রশ্ন মতে R1 প্লাস R2 ইকুয়াল টু 5, এটা আমাকে দেওয়া আছে, 1 নং দিলাম, এবং বলা আছে সমান্তরালভাবে যুক্ত করলে হয় 1.2। একটু আগেই বলছিলাম যে সমান্তরালভাবে যুক্ত করলে আমরা চাইলে এভাবে লিখতে পারি, উপরে গুণ আর নিচে যোগ সমান সমান 1.2। তাহলে আমরা একটু কাজ করি, এখানে R1 R2 এই মানটাকে বের করে ফেলতে পারি। 1.2 এর সাথে গুণ করা হচ্ছে R1 প্লাস R2, আমরা জানি এদেরকে যোগ করলে পাওয়া যায় 5। তাহলে 5 বড় কত হইলো 60 মানে 6। তাহলে বলতে পারি দুইটা রোধের যে গুণফল R1 R2 এটা সমান সমান হচ্ছে আমাদের জন্য 6, সমীকরণ নং 2। এখন কি করা যায়, আমরা রোধের দুইটার যোগফল জানি, রোধ দুইটার তো বিয়োগফলও বের করতে পারবো। একটা কাজ করি, ধরলাম R1 মানটা বড়, তাহলে R1 মাইনাস R2 এটা আমরা জানতে চাই। তাহলে A মাইনাস বি জানতে চাও, A প্লাস বি তুমি জানো, ছোটকালে সূত্র পড়ছিলাম যে A মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4AB। পড়ছো কিন্তু যে A মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে A প্লাস বি হোল স্কোয়ার -4AB। তাহলে তুমি সব মান জানো, A প্লাস বি মানে হচ্ছে 5, তাহলে 5 কে স্কোয়ার করলে তুমি পেয়ে যাচ্ছ 25। আর R1 R2 মান হচ্ছে 6, তার 4 এবং 6 গুণ করে তোমার হয়ে যাচ্ছে 24। তাহলে এদের বিয়োগফলটা হয়ে গেল 1। তো তোমার কাছে এখন অপশন থাকলো দুইটা, একটা হচ্ছে R1 মাইনাস R2 ইকুয়াল টু 1, এবং আরেকটা আগে থেকে জানতা R1 প্লাস R2 ইকুয়াল টু 5। এই দুইজনকে যোগ আর বিয়োগ করে দিলেই তোমার কাজ হয়ে যাচ্ছে। যদি আমরা যোগ করে দেই তাহলে R1 সমান সমান পাওয়া গেল 3 ওহম, এবং বিয়োগ করে দিলেই পাচ্ছি আমরা R2 সমান সমান 2 ওহম। সো মেন কথা 3 এবং 2। সো ঠিক এটাই, আগে প্লাস বের করবা, গুণটা বের করবা, মাইনাসকে স্কোয়ার করবা।
এইটা একমাত্র নিয়ম না, আরো অনেক হইতে অঙ্ক করা যায়। তো তোমার যেভাবে পছন্দ হয় তুমি কইরো, কোনো সমস্যা নাই। বা আমরা চাইলে এখান থেকে R1 R2 কে ধরে উপরে বসাই দিয়েও কিন্তু দ্বিঘাত সমীকরণ দিয়ে ম্যাথটাকে সলভ করতে পারি, যেভাবে তোমার পছন্দ। এবং দেখলাম আমার আগে অনেকেই বলছো ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, সামনে আগে আমরা তাহলে দেখো, তোমাদেরকে একটা বড় করে ছবি দেওয়া আছে এবং এখান থেকে বলা হচ্ছে তুলোটা বের করতে হবে। সবাই আশা করি স্ক্রিন দেখতে পারতেছো? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। 17, 5, 4, 9, 3। এখন কি করতে হবে? কোন বিন্দু সাপেক্ষে বের করতে হবে? এইটা তোমার হচ্ছে বিন্দু এ, আর এটা তোমার হচ্ছে বিন্দু বি। তাহলে এ এবং বি এই দুই বিন্দু সাপেক্ষে সবার তুলরোধ তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। যদি কেউ বলো যে ভাই ব্যাটারি কই, ব্যাটারি দরকার নাই, এ আর বি এর মাঝখানে আমরা ব্যাটারিকে বসাবো, তুমি এভাবে চিন্তা করে নাও, ঠিক আছে? তাহলে আমরা পার্ট বাই পার্ট সলভ করার চিন্তা করি। পুরোটাকে হয়তো একবারে করতে পারবো না, কিন্তু আমরা চাইলে অন্য যে কোনো দুইটা পয়েন্ট চিন্তা করতে পারি। যেমন ধরো এই R3 এর যে দুইটা পয়েন্ট, এই যে একটা আর এই যে একটা, আমরা এখানে চিন্তা করতে পারি যে এইখানে একটা R2 এই যে এইভাবে, তার সাথে একটা R1 এইভাবে যুক্ত আছে। এখন এটা আমি কি করলাম? আমি এই কাজ করলাম। দেখো আমি আবারও বলি যে আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা, এদের মাঝখানে কি হচ্ছে জাজ করার চেষ্টা করতেছি। তাহলে এই দুইটা পার্পলের মাঝখানে দেখতে পারতেছি আমরা R3 একটা রোধ ডিরেক্টলি জড়িত, এবং তার সাথে R2 এবং R1 শ্রেণী হয়ে সমান্তরালে যুক্ত। তার মানে এই 9 আর এই 3 যদি আমরা যুক্ত করে দেই, তাহলে এরা হয়ে যাবে 12 ওহম। সেই 12 ওহমটা এই 4-এর সাথে সমান্তরালে আছে। সবাই কি বুঝতে পারছো যে এই 12-র সাথে 4 যে সমান্তরালে আছে? ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারি, এই ড্রয়িংটাকে তোমাকে বোঝানোর জন্য আরেকবার আমরা এঁকে নিতে পারি এক্সট্রা। তাহলে এই পাশে আমরা আসি। এই যে আমরা 17 ওহমটাকে এইভাবে এঁকে ফেললাম। তারপরে এই যে এই বিন্দুর মাঝখানে যে আমাদের 4 ওহম এটা আছে, এবং উপর থেকে এই 4-এর যেখানে শেষ হচ্ছে যে এই জায়গাটা, এখানে কিন্তু 3 এবং 9 দুইজন একসাথে যুক্ত হয়ে একটা 12 ওহমের মতো বিহেভ করে। তাহলে আমরা এই দুইটা পয়েন্টকে যুক্ত করলাম এইভাবে। তাহলে আমরা কিন্তু এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা জায়গাকে একসাথে কভার করে ফেলছিলাম। এটা বাদে আমার কাছে আর কি আছে? এই জায়গা থেকে একটা 5 ওহম তৈরি হয়ে এই পয়েন্টে শেষ হয়, এই যে 5 ওহম। আর এই জায়গা থেকে আমাদের আবার সেই মুক্ত প্রান্ত বি। তাহলে খেয়াল করে দেখো, এই যে এ আর বি, এদের মাঝখানে 12, 5, 4 এবং এখানে আরেকটা 12 ওহম আছে। তাই যদি আমরা এই 4 এবং 12-কে সমান্তরাল করে ফেলি, তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্টে রাখলাম আমাদের এই 17 ওহমকে, এই জায়গা থেকে একটা 5 খুলে যাবে, এই 5-কে আমরা রেখে নিলাম, এবং এই বিন্দু আর এই বিন্দুতে 4 এবং 12-র পরিবর্তে আমরা সমান্তরাল করে জাস্ট একটা রোধ চিন্তা করব। এই বিন্দুতে 4 এবং 12-র সমান্তরাল, তা 4 12 48 আর 4 12 হচ্ছে 16, 48 16 3। এই রোধের মানটা হয়ে গেল 3। কিভাবে পাইলাম লিখে রাখতেছি, যে 4 এবং 12-কে সমান্তরাল করলে পাওয়া যাচ্ছে 3, আনলাম আমরা 3। এটা হচ্ছে আমাদের এ মাথা, আর এটা হচ্ছে আমাদের বি মাথা। এবার তুমি একটু ভালো করে চিন্তা করো, যদি আমরা এই লাল দাগ থেকে এই লাল দাগটাকে চিন্তা করি, তাহলে এই লাল দাগের সাথে একটা 5 ওহম শুরু হচ্ছে, আর এই লাল দাগের সাথে আমাদের একটা 5 ওহম শেষ হচ্ছে। সো বেসিক্যালি এই 5 ওহমের এই মাথা আর এই মাথার সাথে একটু ভালো করে অবজার্ভ করো, 17 আর 3 এরা কিন্তু শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি এখানে এই যে এই 17 কন্টিনিউ করেই 3 এইভাবে চলে গেল। তাহলে 17 আর 3 যুক্ত হয়ে একত্রিত হয়ে বলতে পারি আমরা শ্রেণীতে আছে 17 আর 3 যুক্ত হয়ে 20 ওহম টোটালটা আছে, যেটা এই 5 ওহমের সাথে সমান্তরাল। তাহলে 5 ওহম সমান্তরাল 20, এটা হচ্ছে আমাদের ফাইনালি এই পুরা সার্কিটের জন্য অ্যান্সার। তাহলে 5 এবং 20 এই সমান্তরাল হয়, উপরে হবে এদের গুণ 100, নিচে হবে এদের যোগ 25 সমান সমান 4 ওহম। ফাইনালি পেয়ে গেলাম আমাদের উত্তরটা হবে 4 ওহম। ওকে, আমি দেখো ভেঙে ভেঙে আস্তে আস্তে আগাইছি, আসলে তুমি বুঝতে পারছো। ভেরি গুড ভেরি গুড, দেখলাম আমি বলার আগেই অনেক 4 বলে রাখছো। ভেরি গুড, সবার নাম তো পড়তে পারতেছি না, অনেকেই লিখছো। দেখ ভেরি গুড, সবাই পারছো, এটাই সুন্দর। ঠিক আছে, তুলরোধ 4 ওহম, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যাই তড়িৎ ক্ষমতা এবং হচ্ছে তোমার বিওটি এই ব্যাপারটা নিয়ে। একটা কমন এমসিকিউ আছে,
এই যে 1 ইউনিট বা কিলোওয়াট ঘন্টা, এটাকে আমরা শক্তিতে রূপান্তর করব। তাহলে কিলোওয়াট কথার মানে কি? কিলোওয়াট কথা মানে 1000 ওয়াট, আর ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। যদি আমরা গুণ করে দেই তাহলে পাওয়া যাচ্ছে 3.6 ইন্টু 10⁶ ওয়াট আর সেকেন্ড গুণ করলে কাটাকাটি হয়ে গেল জুল। তার মানে আমরা বলতে পারি কারেন্টের যে 1 ইউনিট বা বিওটি, এটা মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ এত জুল। ঠিক আছে? আচ্ছা, আগেরটা একজন জিজ্ঞেস করছিল যে ভাই 17 আর 5 সমান্তরাল করে 3 যোগ করে দিলে কি রেজাল্ট আসবে না? না ভাই, এটা করতে পারবা না। তুমি দুইটা বিন্দুর মধ্যে একসাথে আগে শ্রেণী করবা, তারপর সমান্তরাল করবা। আচ্ছা, আদিত্য জিজ্ঞেস করছো আমার কোশ্চেনের অ্যান্সার। আদিত্য, তোমার কোশ্চেনটা হয়তো অনেক উপরে চলে গেছে, আমি না দেখতে পারতেছি না। তুমি কষ্ট করে আরেকবার লিখে দেখাও, আমি চোখে পড়লে তোমাকে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? অনেক তো, তুমি যে আমার জায়গায় থাকতা বুঝতে পারতা যে অনেক কোশ্চেন এখানে, প্রায় 300-400 কথা চলে আসে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন সামনে আগাই। তাহলে এটা কোথায়, আমি কোন ইটা বের করলাম? প্রতি সেকেন্ডের জন্য, প্রতি 1 সেকেন্ডে আমাদের এই পরিমাণের শক্তি লাগতেছে। এখন তুমি যদি মাসে বছরে কনভার্ট করো, গুণ করে দিবা, বের করার কি আছে? তাহলে আসো আমরা পিচ্ছি করে ফেলি। আমাদেরকে বলা হচ্ছে একটা বাড়িতে 60 ওয়াটের 10টি বাতি আছে, দৈনিক 5 ঘন্টা করে ব্যবহার করব। আর 1000 ওয়াটের একটা ইস্ত্রি আছে, 1 ঘন্টা করে ব্যবহার করব। যদি বিদ্যুৎ বিল হয় 5 টাকা করে, তাহলে পুরো 1 মাসে বিলটা কত? এই ধরনের অঙ্ককে আমি যেভাবে চিন্তা করি, আমি চিন্তা করি যে ভাই আমার বাসায় টোটাল কতগুলো যন্ত্র আছে, মানে এরা কত ওয়াট আমার প্রতিদিন নিচ্ছে, এবং তারপর দেখি যে এরা প্রতিদিন আমার কাছ থেকে কত ঘন্টা করে চলতে চায়, মানে সিম্পলি কত আওয়ার। পরে এটাকে কনভার্ট করে দেই কিলোওয়াট আওয়ারে, কারণ আমার দিন শেষে সবকিছুই সলভ করতে হবে 1 ইউনিট হিসেবে, তাই না? তাহলে আমার কাছে যন্ত্র আছে কোনটা? প্রথমে 60 ওয়াটের 10টি বাতি, তাহলে 10 ইন্টু 60, তার মানে এই বাতিগুলাই 600 ওয়াটের বাতি। এরা কতক্ষণ করে চলে? এরা 5 ঘন্টা করে চলে। এরপরে আমাদের বাসায় আরেকটা 1000 ওয়াটের একটাই ইস্ত্রি আছে, এবং সেটা দৈনিক 1 ঘন্টা করে চলে, আর কোনো যন্ত্র নাই। তাহলে এবার ওয়াট এবং ঘন্টায় গুণ দিব, এবং ওই পাশে কিলোওয়াটে কনভার্ট করব। তাহলে 5 এবং 600 গুণ করলে কত হয়? 5 6 30, তার মানে 3000 আমি ওয়াট ঘন্টা ইউজ করি, কিন্তু কিলোওয়াট করতে হলে ভাগ দিতে হবে 1000 দিয়ে। তার মানে আমার বাতির পিছনেই 3 কিলোওয়াট ঘন্টা ইউজ হয়ে যাচ্ছে। আর আমার যে ইস্ত্রি 1000 ইন্টু ওয়াট, এটা গুণ করলে হচ্ছে 1000 ওয়াট এবং ঘন্টা। এটাকেও 1000 দিয়ে ভাগ করলে বের হয়ে গেল কিলোওয়াট ঘন্টা। তার মানে আমি প্রতিদিন আমার বাসায় টোটাল সবকিছু মিলায়ে 4 কিলোওয়াট ঘন্টা এইটার আমি এনার্জি ইউজ করতেছি। তাহলে আমাকে এখন বিল দেওয়া লাগবে। তো বিল তো আমি একদিন দিব না, বিল দিব একবারে 1 মাসে। তাহলে আমার বিলের যে হিসাবটা হবে সেটা হবে, তুমি প্রতিদিন 4 কিলোওয়াট করে ইউজ করো। এরকম কয়দিন তুমি ইউজ করবা? 30 দিন তুমি ইউজ করবা। টোটাল এই পরিমাণে এনার্জি যাবে, এবং তোমাকে বিল দেওয়া লাগবে প্রতি ইউনিটে 5 টাকা করে। তাহলে আলটিমেটলি এইটা হবে টাকার হিসাব। 3 5 15, 4 15 60। তাহলে আমাদেরকে প্রতি মাসে 600 টাকা করে বিল পে করা লাগবে। যাদেরই কনফিউশন ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আর যারা আগে থেকে পারো ভেরি গুড। আমি তো ভেঙে বলতেছি যে যার যেখানে প্রবলেম আশা করি তুমি বুঝে যেতে পারবা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। কিলোওয়াট ঘন্টাটা কিভাবে আসলো? এই 600 আর এই 500 এদিকে আমরা গুণ করব। তাহলে 5 6 30 হইল 3000। তাহলে এই যে 1000 ইন্টু 1 গুণ করলে পাইলাম 1000। কিন্তু আমি আবার এখানেটা কেন 1000 দিয়ে ভাগ দিলাম আলাদা করে? কারণ এই 1000 দিয়ে ভাগ দিলে আমার এই মানটা কনভার্ট হয়ে যাবে কিলোওয়াট আওয়ারে। তাই 1000 দিয়ে প্রতিবার মানগুলোকে আমরা আবার ভাগ দিয়ে দিব। ঠিক আছে? এই তো হয়ে গেল সব পুরো জিনিস, একদম সিম্পল, কাহিনী খতম, আর কোনো কেচাল নাই। তাহলে ঠিক একই টাইপের আমরা আরেকটা ম্যাথ সলভ করে ফেলি। এইবার একটা কাজ করি, দেখি আমি তো আস্তে আস্তে পড়াবো, যে পারো তাড়াতাড়ি আমাকে ইনবক্সে সলভ করে পাঠাও, দেখি কার নাম আজকে এখন আগে আসে। ঠিক আছে, একটা বৈদ্যুতিক ইস্ত্রিতে এই পরিমাণের ভোল্ট আর এই পরিমাণের ওয়াট লিখে দেওয়া আছে, তাহলে এটার রোধ কত বের করতে হবে? কোনো প্যারা নেই, সিম্পল জিনিস। তাহলে পি সমান সমান
ভি স্কোয়ার ডিভাইড বাই আর, তাহলে আরটাকে যদি বসায় দেই এই পাশে নিয়ে, তাহলে পি স্কোয়ার 1000 স্কোয়ার ভাগ দিব আমরা এখানে পি এর মানটাকে দিয়ে। উল্টা লিখলাম তো রে, দেখ নিজেই ভুল করছি, কি অবস্থা, আবার ঠিক করি। এখানে তোমার আর গেল, তাহলে হচ্ছে ভি স্কোয়ার বাই পি, তাহলে 220 স্কোয়ার ডিভাইড বাই 1000। এই মানটা আমাদের খুবই চেনারটা মান 48.4। মানে এক্স্যাক্টলি এটা যে পরীক্ষায় কতবার আসছে মুখস্থ হয়ে গেছে, যে রোধের মান ঘুরে ফিরে 48.4 বা 484 এগুলোই আসে বারবার। ঠিক আছে, তাহলে এখন আমরা সেকেন্ড পার্টে যাই। যদি প্রতি ইউনিট দাম 2 টাকা করে হয়, তাহলে তুমি এই ইস্ত্রি 2 ঘন্টা করে ইউজ করবা, তাহলে কত খরচ পড়বে বের করো। আমার কিন্তু একবারও বলে নেই 1 মাসের কথা, খালি বসে 2 ঘন্টা চালাইলে কত খরচ পড়বে বের করো। তাই দেখি আমাদের বিল বের করার নিয়মটা কি। আমাদের বিল বের করার নিয়মটা হচ্ছে, তুমি আগে কিলোওয়াট ঘন্টায় বের করবা যে কতটুকু এনার্জি তুমি নিচ্ছ, তারপর তুমি সেটাকে গুণ করে দিবা ইউনিট প্রাইস দিয়ে, মানে এই মুহূর্তে তোমার প্রতি কিলোওয়াট ঘন্টায় কয় টাকা পড়ে। তাহলে কিলোওয়াট যে বের করছে আমরা, এটা হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে 1 কিলোওয়াট হয়। তুমি চালাইতে চাও 2 ঘন্টা করে, এই যে প্রশ্নে বলা আছে 2 ঘন্টা। এখন আর কোনো হিসাব নাই, কোনো 1 মাস নাই, কোনো 2 দিন 3 দিন নাই, জাস্ট 2 ঘন্টা। আর ইউনিট প্রাইস এটাও তোমার 2 টাকা, তাহলে গুণ করলে হয়ে গেল 4 টাকা। আবার তাড়াহুড়ায় তুমি এখানে 30 দিন ওই হাবিজাবি করে বসো না, কারণ প্রশ্নে কিন্তু চায় নাই। ভেরি গুড, দেখলাম অনেকই বসো। এবার তো বোঝা মুশকিল রে ভাই, কতগুলো কথা উঠছে। আচ্ছা, ধরে নিলাম আমরা সবাই পারছি, কারণ অনেক লেখা উঠছে, আমি খুঁজেই পাচ্ছি না যে কখন এই চার শুরু হয়েছে। ঠিক আছে, ধরে নিলাম যে তোমরা আগেই করে ফেলছো। আচ্ছা, সুদীপ্ত বলছিলা ভাই আপেক্ষিক গুরুত্বের একক কি? নাই ভাই, আপেক্ষিক গুরুত্ব কি এটা অনুপাত না? অনুপাতের একক কখনো হয় না। আচ্ছা, এখন বলছো ভাই কখন বস্তু বিবর্জিত আর কখন অত্যন্ত বিবর্জিত, ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো। আচ্ছা, সেটা হচ্ছে যখনই প্রবলেমে অসীম বা প্রধান ফোকাস আসবে তখনই অত্যন্ত খর্বিত বা অত্যন্ত বিবর্ধিত, আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে বিবর্ধিত বা খর্বিত। একদম ডিরেক্টলি আনসার। ঠিক আছে, ওকে ডান, তাহলে সামনে আগানো যেতে পারে, আমি চেষ্টা করছি যত ইজি করা যায়। ওকে, আচ্ছা একটা কোশ্চেন দেখলাম, আরে হারাই গেল আবারও। যদি একটা বর্তনীতে 2টা বিভব পার্থক্য থাকে তাহলে কি করব? আচ্ছা, 2টা বিভব পার্থক্য বলতে কি 2টা ব্যাটারি, যদি ব্যাটারিগুলো একই সিকোয়েন্সে হয় প্লাস মাইনাস গণ হারে যোগ করবা, সবগুলো মিলা কাজ করবে। আমি জানি না তোমরা দেখছো কিনা, আগেকার সময় রাত্রেবেলা যারা গার্ড দিতেন চৌকিদার, তারা খুব বড় বড় টর্চ লাইট ইউজ করতেন। পিছনে হক ব্যাটারি ছিল, বাংলাদেশে খুব ফেমাস ছিল, ভোটকা ভোটকা হক ব্যাটারি, পিছন দিকে ঢুকাইতো মনে শর্ট গান, ঢুকাই এমনি ফায়ার করতো, একটা ভাব ছিল আলাদা। তো প্রত্যেকটা ব্যাটারি একটার পরে একটা এইভাবে লাগানো থাকতো, প্লাস মাইনাস সবগুলা ব্যাটারি মিলে একটা ব্যাটারি হইতো। তার মানে একই সিকোয়েন্সে হইলে যোগ করবা, আর যে উল্টায় যায় প্লাস প্লাস বিয়োগ করবা, শেষ, সোজা হিসাব। ওকে ডান, চলো সামনে আগাই। এবার আবার পোল কোশ্চেন চলে আসছে, আমি অ্যান্সারটা তাহলে আগে দাঁড়াও, আগে পোলটা লঞ্চ দেই। কয় নাম্বার এটা? 5 নাম্বার পোল, ডিসি লঞ্চ। তোমরা আগে পোলটা বলো, তারপর যা যা কোশ্চেন আছে আমি দেখতেছি। আচ্ছা, আমি একটু হাতে নিয়ে কোশ্চেন গুলো দেখি, ততক্ষণ তোমরা আগে অ্যান্সারটা দাও আমারে। আপেক্ষিক গুরুত্ব আবার কি জিনিস? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির ঘনত্বের কম্পেয়ারে যে কোনো বস্তুর ঘনত্ব কতটুকু, এটা আপেক্ষিক গুরুত্ব। তোমরা অ্যান্সার দাও, সমস্যা নেই, কোশ্চেন গুলো খুঁজি, তোমরা কান্নাকাটি করে কেন? আচ্ছা, এরপর খুঁজে পাইছি, একজন জিজ্ঞেস করছো ভাই চার্জের ডাইমেনশন কি? চার্জের ডাইমেনশনটা হচ্ছে এ, বড় হাতের এ, আর কিছু না। চার্জের ডাইমেনশন মানে মাত্রা হচ্ছে এ। দেখি আর কি কি কোশ্চেন করলো। অনেকে বলছো ক্লাসটা নাকি ইফেক্টিভ, থ্যাংক ইউ, তোমরা বুঝলেই তো হয়েছে, আর কোনো সমস্যা নাই। তারপর একটা ইন্টারেস্টিং প্রবলেম পাইলাম, একজন জিজ্ঞেস করছো যে ভাই সোনা কি পরিবাহী কিনা? কেন হবে না? তোমরা কি জানো যে চায়নাতে পুরানো কম্পিউটার র্যাম মাদারবোর্ড, তারপরে যে আমাদের ফোনের মাদারবোর্ড, এগুলা ওরা কিন্তু গলায় গলায় সোনা বের করে। তার কারণ সোনা হাইলি ইফেক্টিভ কারেন্ট যখন পরিবহন করে। তুমি খেয়াল করে দেখো, সোনার সরি র্যামের মাথাগুলা বা অনেক ভালো ভালো দামি দামি তারের মাথায় সোনার হালকা প্রলেপ দেওয়া থাকে, তাই সোনা তো ভালো পরিবাহী, খালি পরিবাহী না, অনেক ভালো পরিবাহী। আচ্ছা, এরে ভাই এত কোশ্চেন
ধরতেই পারতেছি না, খালি আসে আর যায়, আসে আর যায়। আচ্ছা, একজন বলছে ভাই কি কোনো বিন্দুর কি লিখলো, এটা গেল কত, কোনো বিন্দুর বিভব না কি লিখছিল একজন। আচ্ছা আমি আবার খুঁজতেছি, কই গেছে, পাইছি। কোনো বিন্দুর বিভব কিভাবে বের করবা, তোমাকে কোনো কোনো ক্লু দেওয়া থাকবে, বাকি দুইটা পয়েন্টের বিভব যোগ বিয়োগ করে একটা পয়েন্টের বিভব বের করা যায়, ওইভাবে আসবে। ঠিক আছে, একজন বলছে ভাই আগুন কি পরিবাহী, ও খোদা, তুই আগুনে দাঁড়িয়ে তুই বাঁচবি, তুই যে পুরো ভূত হয়ে যাবি, তুই পরিবাহী করবি কেমনে, কি কথা। না, আগুন কেন পরিবাহী, এটা কম্পেয়ার করার দরকারই নাই, মরে ভূত হয়ে যাবো তো ভাই। আচ্ছা, সেমিকন্ডাক্টর কি জিনিস, সেমিকন্ডাক্টর হইলো যে না কন্ডাক্টর যে না ইনসুলেটর, না পুরাপুরি পরিবাহী না পুরাপুরি অপরিবাহী, পড়ছে মাঝামাঝি, ও হইলো অর্ধ পরিবাহী। আচ্ছা, সোনা ভালো পরিবাহী নাকি রূপা, এটা ম্যাটেরিয়াল চার্ট দেখা লাগবে যে সোনা চেয়ে রূপা ভালো কিনা, ইভেন টেম্পারেচার ইস্যু আছে দেখতে হবে, এটা এখন বলতে পারতেছি না, একটু চার্ট দেখা লাগবে। ঠিক আছে, হয়েছে, অনেকক্ষণ সময় দিছি, এবার পোলটা বন্ধ করা যাক। কই গেল পোল, এন্ড। আর আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি যে কে আগে কে পয় দিছ। এবার আমি উত্তরে আসি, কই গেলাম, 220 ভোল্ট আর 100 ওয়াট লেখা বাল্বের রোধ কত, একটু আগেই আমি এই অঙ্কটা করছিলাম এবং বলছিলাম যে খুবই কমন একটা অঙ্ক, পি সমান সমান ভি স্কয়ার বাই আর। তো 220 স্কয়ার ডিভাইড বাই তোমার হচ্ছে এই যে এটা 100, করলে তুমি পেয়ে যাবা 484, একটু আগে দেখছিলাম। তাহলে ফাস্টেস্ট ফিঙ্গার পাবলিশ করে দিছি, দেখো যে কে আগে কে পরে, সঠিক উত্তর সবার আগে রাকিব দিছিলা, আর অঙ্কে দিছো প্যারা নাই, ভুল হইলে হইছে, এটা কোনো ব্যাপার না। এবার আরেকটা পাবলিশ করলাম লিডার বোর্ড, দেখতে পারো। চলো সামনে আগাই, এবার কিছু আমাদের এমসিকিউ আছে, আমরা এমসিকিউ সলভ করে ফেলি। ঠিক আছে, আসো। একটা তারের ব্যাসার্ধ 1/4 গুণ করলে তার রোধ কত গুণ হবে, এটা চোখের এক দেখায় বলে দেওয়া যায়। কিভাবে, তুমি যদি ব্যাসার্ধকে কমায়া দাও, মানে কি একটা ধরো পাইপের মধ্যে পানি ফ্লো ছিল, পাইপের তুমি এরিয়া কমাই দিছো, এখন তো পানি ভালো ফ্লো করবে না, তাই রোধ অবশ্যই বেড়ে যাবে, রোধ তো কমবে না। কিন্তু ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফল কিভাবে জড়িত, পাই আর স্কোয়ার, তাহলে এই 4কে স্কোয়ার করো, কত হইলো 16, ব্যাসার্ধ 4 ভাগ করছো, তার মানে ক্ষেত্রফল 16 ভাগ করছো, ক্ষেত্রফল যত ভাগ হবে বাধা তত বেড়ে যাবে, তাহলে তোমার রোধ 16 গুণ হয়ে যাবে। দেখো অঙ্ক হাতে লেখাই লাগে নাই, না দেখে কিন্তু বলে দেওয়া যায়। আর যদি কেউ বলো ভাই বুঝি নাই, তাহলে এটা এমনে হয়েছে, আর সমান সমান রো এল বাই এ, তাহলে আমরা যে এখন আর টু ডিভাইডেড বাই আর ওয়ান করি, বাকি কিচ্ছু আমি যাই না, শুধুমাত্র ক্ষেত্রফল দিয়ে আমার মাথা ব্যথা, তাহলে উপরে হবে এ ওয়ান, নিচে হবে এ টু, সমান সমান পাই আর ওয়ান স্কোয়ার পাই আর টু স্কোয়ার, পাই পাই মরে ভূত হয়ে গেল, আর ওয়ান বাই আর টু, দুইবার স্কোয়ার না দিয়ে একবারে হোল স্কোয়ার, তাহলে 1/4, এটা এখন হবে তোমার হোল স্কোয়ার। কিন্তু এই লেখাটাই ভুলটা করছো, কিভাবে, কারণ ব্যাসার্ধ 1/4 হয়েছে, এই কথার মানে হচ্ছে তুমি যদি প্রথম ব্যাসার্ধকে 1 বলো, এর পরে ব্যাসার্ধ হবে তার কম্পেয়ারে 1/4, অর্থাৎ ব্যাসার্ধ অ্যাকচুয়ালি 4 স্কোয়ার বা 16 হয়ে গেছে, কারণ উল্টা হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে আমার এখন রোধ অনেক বেড়ে 16 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই তো সুন্দর। এখন আমরা এখানে আসি, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কি, আমি শুরুতেই বলেছিলাম পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধের মানটা বাড়ে। ওকে, সামনে আসি, 1 ইউনিট বিদ্যুৎ খরচ করলে প্রতি সেকেন্ডে কত জুল বিদ্যুৎ শক্তি হয়, একটু আগে লিখে আসছিলাম 3.6 10⁻⁶, একদম ভেঙে আসছিলাম, কিভাবে হয়, প্রতি সেকেন্ডে হবে এত। রনক 220 ভোল্ট এবং 100 ওয়াটের একটা বাতি প্রতিদিন 3 ঘন্টা করে ব্যবহার করে, প্রতি ইউনিটের দাম 3 টাকা হলে তার মাসিক বিল কত। ফার্স্টে আমরা যে কাজটা করব, কিলোওয়াট ঘন্টা, সে হচ্ছে 100 ওয়াট, তাহলে ভাগ দিব 1000 দিয়ে, হয়ে গেল কিলোওয়াট। এবার ঘন্টা, প্রতিদিন 3 ঘন্টা ব্যবহার করে, এখন সে এরকম কয়দিন চালাবে, 1 মাস ধরে চালাবে, 30 দিন চালাবে, এই হতো তার পুরো এনার্জি, কিলোওয়াট ঘন্টা যতদিন। এবার কয় টাকা, 3 টাকা করে, 3 3 9 3 9 27, তার লাগবে 27 টাকা, একদম সিম্পল জিনিস, কোনো গন্ডগোল পাকায়ও না। এবার তোমাকে দেখো একটা বিশাল বর্তনী এঁকে দেওয়া আছে, এই বর্তনী হতে বলতেছে তড়িৎ প্রবাহের মানটা বের করো। যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি, দেখো তো ব্যাটারির এইটা হচ্ছে আমাদের প্লাস বিন্দু, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারির মাইনাস বিন্দু, তাহলে এখানে কি ঘটনা ঘটলো, এখানে ব্যাটারি প্লাস বিন্দু থেকে এই যে একটা 3 ওহম আর 2 ওহম একই সাথে একটা লাইনে গিয়ে উপরের এরকম কোন একটা বিন্দুতে মিলিত হইলো। একটা কাজ করি, তাহলে আমরা
প্লাস বিন্দুকে একটা গোল্লা মার্ক দিলাম, আর 3 2 গিয়ে যেখানে শেষ হয় তাকে আরেকটা গোল্লা মার্ক দিলাম। এবার তুমি চিন্তা করো তো, এই গোল্লা থেকে এই গোল্লা পর্যন্ত এই যে একটা 5 ওহম সরাসরি গিয়ে যুক্ত হয়েছে, আর এখান থেকে 3 ওহম আর 2 ওহম সরাসরি গিয়ে যুক্ত হয়েছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না, এই 3 আর 2 যুক্ত হয়ে যদি তুল্য করি আমরা 5 ওহম বলতে পারি, কারণ কি শ্রেণী। তাই নিচের এই 5 ওহম আর উপরের এই 5 ওহম পরস্পরের সাথে সমান্তরাল আছে। যা ঘটনা ঘটছে তার পরের 5 ওহম শ্রেণীতে আছে। তার মানে এইটাই যদি তাড়াতাড়ি তোকে ড্রয়িং করে দেখাই, ব্যাপারটা এরকম দাঁড়ায়, একটা 5 ওহম তার সাথে 3 এবং 2 এইভাবে সমান্তরালে আছে, এবং তাদের পরে আরেকটা 5 ওহম সিরিজে আছে, এবং এইভাবে আমাদের ব্যাটারিটা টোটালটা যুক্ত আকারে আছে। তাহলে এখন তো তুল্য করতে তোমাদের কোনো কষ্ট হওয়া উচিত না। 3 আর 2 এ 5, দুইটা 5 যদি হয় সমান্তরাল, তাহলে এখানে মানটা হয়ে যাবে তোমার কত 2.5, তার সাথে আরেকটা 5 যুক্ত করি, তাহলে তুল্য মানটা হয়ে যাবে 7.5। সো দেখো একটা 5 শ্রেণীতে আর আরেকটা 5-এর সাথে আরেকটা 5 হচ্ছে সমান্তরালে, তাহলে এখানে তুল্যের মানটা হয়ে গেল 7.5 ওহম। তাহলে আমাদের প্রবাহ আইটা কত হবে, ডিরেক্টলি V/R, তাহলে 15 ভাগ 7.5 অর্থাৎ 2, তো উত্তর হবে আমাদের 2 অ্যাম্পিয়ার। দেখি কি অবস্থা, পোলাপান আমাকে কি বললো টিচার ইনবক্সে, একটু দাঁড়াও দেখি কোথায় গেল। এই তো অনেক কথা হচ্ছে, ভেরি গুড ভেরি গুড, দেখো আমি বলার আগে পোলাপান আমার উত্তর বলে বসে আছে, ভেরি গুড, ঠিক আছে। আর শুনো, যাদের কোশ্চেন এখন মিস হয়ে যাচ্ছে আমি ক্লাস শেষে একবার দেখবো, কারণ অনেক কথা হতো, আমি ক্লাস শেষে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, সামনে আসি এবার। তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্যের মধ্যে লেখচিত্র কোনটি হবে? আর সত্যি কথা বলি, এটা অ্যান্সার বিও হবে, এটা অ্যান্সার সিও হবে, ইভেন ডি হইতে পারে, ওটা অত কেস না, বাট বিসি দুইটাই হতে পারে। তার কারণ তুমি জানবা কিভাবে তোমার যে ম্যাটেরিয়াল সেটা কি আদর্শ নাকি অন্য কিছু? আমরা বইয়ে পড়ছি যে ওহম যে সূত্র বলছেন সেখানে আই আর ভি সমানুপাতিক, দ্যাটস ওয়াই আমরা এটাকে পিক করব, বাট বাস্তবে এটা হতে পারে। তোমার যেহেতু বইয়ে নাই তুমি দাগায়ও না, তুমি মাতব্বরি করিও না, যেটা বই আছে ওইটাই সত্য কথা, শেষ, ছেড়ে দাও। এবার দুইটা রোধের সিরিজে মান 6, মানে যোগ করলে হবে 6 এবং সমান্তরাল 4/3, তাহলে রোধের মান কত? তুমি যদি এখন অঙ্কটা করতে যাও খবর হয়ে যাবে, দরকার নাই, তার চেয়ে এইভাবে চিন্তা করো, দুইটা রোধকে যুক্ত করলে কত হইতে হবে, 6 হইতে হবে না? অপশন টেস্ট করো, যাকে যোগ করলে 6 হয় সেই তোমার উত্তর। 4 এবং 1 যোগ করলে হয় 5, মেলে নাই। 4 এবং 3 7, মেলে নাই। 2 3 5, এটাও মেলে নাই। 4 এবং 2 যোগ করলে হয় 6, এই যে মিলে গেছে। তাহলে 4 এবং 2 কে যোগ করলে যেহেতু 6 হয়, একটা অপশনই ম্যাচ করছে, বাকিটা এমনি ম্যাচ করতে হবে, বুঝছো? সো পরীক্ষায় অঙ্ক না করে আগে অপশন টেস্ট দিবা, প্রচুর সময় বাঁচবে, বুঝছি। সামনে আগাই। 1 কিলোওয়াট ঘন্টা কত জুল? কি রে ভাই, এক প্রশ্ন আর কতবার, কিন্তু বারবার দেওয়াটা এই জন্যে কারণ এটা বারবার পরীক্ষায় আসে, আর কিছু না, তো মনে রেখো। তড়িৎ প্রবাহের প্রকৃত দিক কোন দিকে? এই যে ভালো প্যাচ মারছে, তড়িৎ প্রবাহের ধরে নেওয়া দিক হচ্ছে প্লাস থেকে মাইনাস, কিন্তু প্রকৃত পক্ষে তড়িৎ প্রবাহ কি? ইলেকট্রনের প্রবাহ। তাহলে ইলেকট্রন যেই দিকে যাবে আসলে কারেন্ট সেই দিক দিয়ে যাবে, তার মানে ইলেকট্রন প্রবাহের দিকটা হচ্ছে প্রকৃত দিক। আজই বলতো কনভেনশনাল, ধরে নেওয়া, প্রচলিত, তখন তুমি বলতা ইলেকট্রন প্রবাহের উল্টা পাশে। একটু বাংলার প্যাচ খেয়াল না করে অ্যান্সার দিও না। আচ্ছা, এবার দেখি কি আসলো। এই বর্তনী থেকে বের করতে হবে R3 এর বিভবটা কত। একটু ভালো করে খেয়াল করে যে ঘটনা কি, এটা ঘটছেটা কি। এখানে 3 এবং 5 এরা আছে শ্রেণীতে, আর উপরে 6 12 সমান্তরাল, তার সাথে এই 4 আছে শ্রেণীতে। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই R3 এর জন্য বের করে দাও বিভব পার্থক্যটা কত আর সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধটা কত। একটা কাজ করি, যাকে নিয়ে মাথা ব্যথা এই R3, তাকে আমি একটু জিগজ্যাগ করে মার্ক করে রাখলাম, যে একে নিয়ে আমি একটু পরে দেখতেছি যে সমস্যা কি, এখানকার বিভবটা বের করতে হবে। তাহলে ওর বিভবটা বের করার আগে আমরা আগে বাকি জায়গাতে তুল্যটা বের করার চেষ্টা করি। ওকে মার্ক করলাম যে এখানে একটু ঘাপলা আছে, মার্ক করে রাখলাম, ডান। তাহলে এখন ভাই তোমরা আমাকে বলো এই পুরা সার্কিটে কি অবস্থা, কে কার শ্রেণী, কে কার সমান্তরাল। যদি আমরা এটা পাশেই চিত্রকে আঁকি, এই 3 আর এই 5 যোগ করলে এই ব্রাঞ্চের টোটাল রোধ হয়ে গেল 8 ওহম, এই ব্রাঞ্চের 3 এবং 5
8 ওহম হয়ে গেল। তাহলে উপরের ব্রাঞ্চের কি অবস্থা? উপরের ব্রাঞ্চে 6 এবং 12 পরস্পরের সমান্তরাল, তার সাথে ওই 4 হচ্ছে শ্রেণী। যখনই কেউ সমান্তরাল হয় দুইটা, উপরে হয় তাদের গুণ, নিচে হয় তাদের যোগ। বলছিলাম কিন্তু ওই যে 1/r1 1/r2, তাহলে সমান্তরাল হচ্ছে এইটা, এবং তাদের সাথে ওই পাশের 4 ওহম আছে শ্রেণীতে। 6-12 সমান্তরাল, 4 শ্রেণী। 6-12 72, 6-12 18, তাহলে কাটাকাটি করলে কত হয়? 4 প্লাস 4। তার মানে উপরের লাইনেও টোটাল আমরা পেয়ে গেলাম 8 ওহম, নিচের লাইনেও 8, উপরের লাইনেও 8। তাহলে একবারে বলতে পারি আমাদের তুল্য রোধের মান আর ই কিউ সমান সমান দুইটা 8 পরস্পরের সমান্তরাল, তাই তুল্য মান হয়ে গেল 4 ওহম। তো জনগণ দেখি পুরো ব্যাপারটা বুঝছি কিনা আমরা, যে তোমার একটা হচ্ছে এইটা হলো সমান্তরাল করে শ্রেণী, আর নিচে দুইটাই শ্রেণী কিন্তু পরস্পরের সাথে আবারও সমান্তরাল। কাটাকাটি করলাম, এদিক ওদিক বসাই দিলাম, অটোমেটিক্যালি উত্তর চলে আসছে যে কে সাথে কে। ওরে খোদা, পোলাপান তো পুরা বিশাল অ্যান্সার রেখে দিছে, ভেরি গুড। আচ্ছা, আর ই কিউ 4 ওহম আর আর থ্রির বিভব 0 ভোল্ট। একটু ভুল করছো, উচ্চ লেখা মাত্র দেখলাম। ঠিক আছে, এই পর্যন্ত যে যা করছি করছি। এখন আমার কথা ভালো করে শুনো, এখন কেউ আর চ্যাট বক্সে কিছু লেখো না। দেখলাম যে অনেকে সঠিক উত্তর বলছো, তুর্যর লেখাটা আগে চোখে পড়ছে যে ও বলছো 6 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখন বুঝাই বলি, কেউ এখন আর কথা বলো না, একটু দেখো। এত তোমরা মেসেজ দাও, পরে ভুলেই যে কে কি লিখছিলা। থাম বাবা, থাম। এখন এখানে আসি। তো দেখো, উপরের লাইনে আমাদের রোধ হলো দুইটা, 6 আর 12কে তুল্য করলে হয় 4 ওহম, আর এই পাশে হচ্ছে আমাদের R3 4 ওহম। তার সাথে নিচের লাইনে এরকম আছে আরো দুইটা, একটা তোমার হচ্ছে কত 3 ওহম, আর তোমার হচ্ছে 5 ওহম, এবং তার সাথে ফাইনালি আমাদের ব্যাটারি এইভাবে যুক্ত করা আছে। আমরা জানি যখন সমান্তরালে অনেকগুলো লাইন থাকে, প্রত্যেকের বিভব পার্থক্য সেম হয়। উপরের লাইনে বিভব যা হবে, দ্বিতীয় লাইনেও তা হবে, তৃতীয় লাইনেই তা হবে। এখন তুমি লাকিলি জানো যে এখানে টোটাল বিভব হচ্ছে 12 ভোল্ট। তার মানে উপরের লাইনে এই লাল বিন্দু আর এই লাল বিন্দুর যে বিভব পার্থক্য, সেটা টোটালটা তোমার হবে 12 ভোল্ট। এখন মজার বিষয় আছে, এইটাও 4 ওহম, এটাও 4 ওহম। তার মানে দুইজন কি মিলেমিশে 12 ভোল্টকে ভাগ করে ফেলবে। তাহলে এই 4 ওহম বলবে 12 ভোল্টের 6 ভোল্ট দাও, এই 4 ওহম বলবে 12 ভোল্টের 6 ভোল্টকে দাও। সোজা বাংলায় ভাগাভাগি করে ফেলবে। এখন যে কেউ বলতা যে ভাই এরা তো সমান ছিল বলে আপনি ঠিক অর্ধেক করে ফেলছেন, নিচে কি করতেন? সোজা 3 আর 5 টোটাল কত ভাই? 8 না? তাহলে টোটাল ভোল্টেজকে টোটাল রোধ দিয়ে আগে ভাগ দিব। 12 ভোল্টকে 3 এবং 5 টোটাল দিয়ে ভাগ দিব। এবার যে চায় তাকে দিব, নে তুই 3 ভাগ নে। আর ওকে কয় ভাগ দিব? 12 ভোল্টের আগে টোটাল রোধ দিয়ে ভাগ দিব, মানে 8 জনের মধ্যে আগে 8 ভাগ করব, তারপর 5 জনকে এক জায়গায় বসাই দিব। তো কেউ জিজ্ঞেস করতে যে ভাই 3 ওহমের জন্য বিভব পার্থক্য, 5-এর জন্য বিভব পার্থক্য। সিম্পল হিসাব, টোটাল 8 জন, 3 জন মিলে গ্রুপ করছে, 5 জন মিলে গ্রুপ করছে, 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 3 ভাগ, আর উপরে 2 বান্দাই ভদ্র, 4-4 নে 2 ভাগ করে মর, শেষ অঙ্ক। বুঝছি? তো কেউ যদি বলতা যে কিভাবে করতে হয়, আমি তোমাকে সেম থাকলে কি হয়, সেম না থাকলে কি হয়, দুইটাই দেখাই দিছি। মানে তোমার ইচ্ছা, তুমি কি করবা। ফাইন, তাহলে এখন আমরা সামনে আগাইতে পারি। এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। এইবার কাহিনী আছে, সবাই ঠান্ডা মাথায় দেখো যে কি করতে হবে। আমি এ বিন্দু হতে যাত্রা শুরু করলাম, এই পর্যন্ত আসলাম। এই পয়েন্টে আসার পরে দেখতেছি ডান দিক গেলে রোধ আছে, রোধ থাকা মানেই বিভব পার্থক্য হবে, গ্যাঞ্জাম পাকাবে, যাব না। নিচে আছে ফাঁকা রাস্তা, ডান দিক আছে ফাঁকা রাস্তা, উপরে আছে ফাঁকা রাস্তা। তো ততক্ষণ পর্যন্ত আমি আগাইতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত কোনো পরিবর্তন পাবো। তাহলে এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই, তাহলে সম্পূর্ণ পথকে আমি একটা নাম দিয়ে রাখতে পারি এ। এরপর ডান দিক গেলেও বিপদ, বামে গেলেও বিপদ, আর যাব না, থাইমা যাই। এবার বি থেকে শুরু করি, দেখি বি এর কি অবস্থা। তো এইটাকে নাম দিলাম পয়েন্ট বি। আগানো শুরু করলাম, এই পর্যন্ত কোনো প্রবলেম নাই, এটা আমার বি বিন্দু। বাট আরেকটু বামে গেলে বিপদ, চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কোনো যন্ত্র আসলেই, রোধ আসলেই বিভব চেঞ্জ হয়, আমরা আর আগাবো না। কিন্তু নিচে পুরা সুন্দর ফাঁকা রাস্তা আছে, উপর দিকেও সুন্দর ফাঁকা রাস্তা আছে। আসলাম তাহলে এই পর্যন্ত,
কোনো মাথা ব্যথা নাই, এটা হচ্ছে আমার জন্য বিন্দু বি। তাহলে যত পারি আগে ছড়াই দিব, দুই পাশ থেকে ছড়াই দিব। তখন দেখলাম যে ছড়াই তো দিছি, কিন্তু রোধগুলার দুই পাশে নামকরণ করা এখনো হয় নাই। এই 2 ওহম দুই পাশে এবি নাম হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে, কিন্তু এই পয়েন্ট তো মিসিং। একটা কাজ করি, এ আর বি বাদে অন্য কিছু ধরলাম, এই বিন্দুর নাম হচ্ছে আমার সি। তাহলে বামেও যাব না, ডানেও যাব না, উপরে তো ফাঁকা আছে, গেলাম। ঠিক একইভাবে আমার তো ডান দিকেও ফাঁকা আছে, তাহলে গেলাম। এই পর্যন্ত আসার পরে নিচে নামা সম্ভব, তাই নামলাম, আসলাম এই বিন্দু পর্যন্ত। তাহলে এর পরিচয় হয়ে গেল আমাদের সি। কিন্তু সি থেকে আর ডান দিক বাম দিক যাওয়ার দরকার নেই। তাই প্রথম কাজটা হচ্ছে এইভাবে, তুমি যত পারো ছড়ায় দাও, চেঞ্জ নাই, নাম চেঞ্জ করার দরকার নাই, যখনই চেঞ্জ হবে তুমিও নাম চেঞ্জ করবা, সোজা হিসাব। এবার সাজাবো, এই সাজানোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তাহলে ভাই তুমি এ আর বি কে যত পারো দূরে দূরে রাখবা, কারণ কি আমাদের এ বিন্দু হচ্ছে একদম ড্রয়িং এর বাম পাশে, রাখলাম এ বিন্দুকে বাম পাশে, আর বি বিন্দু আমার ডান পাশে, তাই আমিও রাখবো আমার ড্রয়িং এ বি বিন্দুকে ডান পাশে। এ বি বাদে সি ডি ই এফ যা আছে মাঝখানে সব ভিতর দিকে দিয়ে দাও, নদীর পানির প্রবাহের মতো। এ থেকে সি থেকে বি শুরু করব এতে, শেষ করব বিতে, এবং পানি ওয়ান ডিরেকশনাল ফ্লো হয়, এইদিক ওইদিক করে না, বারবার ওয়ান ডিরেকশনাল। ওকে, এবার কি করবা, ছোট বাচ্চাদের মতো একটা করে রোধ খুলবা, একটা কইরা বসাবা, কোনো গ্যাঞ্জাম করবা না। তো শুরু করি এই দুইকে দিয়ে। এই বান্দা কই আছে, এ আর সির মাঝখানে আছে, তাহলে এ আর সি এর মাঝখানে একটা আমাদের 2 ওহম আছে, লেখছি। এরপর এর কাছে আসো, এই বান্দা কই আছে, সি আর এর মাঝখানে আছে। এটা কিন্তু দেখো ঠিক একই রকম, এ থেকে সি, সি থেকে এ, তাহলে এটাও আমার এভাবেই আছে, এ আর সি এর মাঝখানে আছে। একই সাথে শুরু একই সাথে শেষ, এরকম মনে হচ্ছে না? মানে দুইটা মাথায় মিলে গেছে, তার মানে এরা পরস্পরের সমান্তরাল, এটাকে আগে ফেলছি। এবার তাহলে যাই আমরা এ এর কাছে, এই দুইয়ের কাছে। এই বান্দা কই, এ থেকে বি, কিন্তু মাঝখানে সি নাই, তার মানে এ থেকে এক লাফ দিয়ে বিতে চলে যাব, মাঝখানে কোনো গ্যাঞ্জাম করব না। তাহলে এ থেকে একটা লাইন খোলো, একদম সম্পূর্ণ পথ বাড়ি দিয়ে ডাইরেক্ট বিতে চলে যাও, এর নামও হয়ে গেল 2। এইবার লাস্ট ওয়ান, এই সি আর হচ্ছে এইটা, সরি এই দুই আর এই দুইটা, এইটাও বি থেকে সি, এটাও বি থেকে সি, মানে সি আর বি। তাই বলতে পারি বাকি দুইটা দুই হচ্ছে আসলে পরস্পরের সাথে সি আর বি এর মাঝখানে এইভাবে সমান্তরাল। এর পরেও যদি আমার করতে হয়, তোমাদের বাসায় যে ধরে ধরে মারা উচিত। এখন তুমি বুঝে গেছো কে শ্রেণী আর কে সমান্তরাল। এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, পরস্পর শ্রেণী। তাহলে 2 আর 2 সমান্তরাল করলে কত হয়, 1 হয়। ওই পাশে 2 আর 2 সমান্তরাল করলে কত হয়, 1 হয়। এই একটা 1, ওই একটা 1, শ্রেণী যোগ করলে কত হয়, 2। তাহলে উপরের লাইনটা হয়ে গেল 2, নিচের লাইনটাও 2, 2 আর 2 সমান্তরাল মানে 1। তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সারটা আসলো 1 ওহম। যারা ভাবতেছো ভাই আপনি 2 আর 2 থেকে 1 এত তাড়াতাড়ি কিভাবে বললেন, তার কারণটা হচ্ছে আমি একটা শর্টকাট মনে রাখি। যখনই সমান্তরালে একই রকম রোধ বারবার রিপিট করে, তখন ডাইরেক্ট উত্তরটা হয় আর বাই এন। যেমন ধরো এখানে 2 ওহম মানের রোধ 2 বার রিপিট করছে, তাহলে 2 ওহমকে 2 বার 2 দিয়ে ভাগ করব, 1 হয়। এমনি হয়েছে, আর কিছু না, কোনো এগুলা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার না, সিম্পল প্র্যাকটিস করতে করতে দেখছি এটাই হয়, আজীবনই এটাই হয়। তো তুমিও করে দেখো, এটাই তোমার আসবে, ঠিক আছে? তাহলে আমি যে আরেকটা এক্সাম্পল দেই, যে ধরো এইভাবে সমান্তরালে তোমার 6 ওহম মানের রোধ আছে, 3 বার আছে, তাহলে তোমার এখন সমান্তরালটা কত হবে, যেই রোধ আছে যতবার আছে সমান সমান 2। এইটা হবে তোমার তুল্য রোধ, যে আরপি মানে 6/3 মানে 2, এটা তোমার শর্টকাটটা আর কি। যাক, এটা আমার উত্তর না, আমাদের উত্তর হচ্ছে 1 ওহম। ঠিক আছে, এই তো। সবাই আমরা ফাইনালি বুঝতে পারছি যে উত্তরটা কোত্থেকে কিভাবে আসলো। ডান, ক্লিয়ার? সো কারেন্টের চ্যাপ্টারের মেইন প্যারাটা এইভাবে, যে তোমাকে একটু আগে সুন্দর করে সাজাতে হবে। আর সি কিভাবে আসলো সেটা হইলো, এ আর বি কে দুই পাশ থেকে তো আনছি, কিন্তু আনার পরে দেখলাম যে এই 2 ওহমের এই মাথা ফাঁকা, এই মাথা ফাঁকা, তাহলে কি করব, এই মাথাকে নাম দিয়ে দিই, নিজের মতো নামকরণ করি, ধরলাম সি, তাহলে সি সি সি, রোডের নামকরণ করছি। এই রোডে কোনো পরিবর্তন নাই, তাহলে পুরো রোডের নামটাই হচ্ছে সি। নামকরণ তো করতে হবে, রোডটা ফাঁকা রাখা যাবে না, তাই না? এই তো, তাহলে আমরা এইভাবে যে কোনো কিছু বের করতেই পারবো। ওকে,
নাও তাহলে আজকের মতো জ্ঞান দান সমাপ্ত। অনেক জ্ঞান দিছি, এখন বাসায় বসে বসে আস্তে আস্তে প্র্যাকটিস করো, সময় নাও। একদিনে লম্বা ক্লাস করলে মাথা গরম হইতেই পারে, খুব স্বাভাবিক। এখন তুমি তো বাসায় বসে দেখো, পুরাটা রেকর্ড করা থাকবে, প্যারা খাওয়ার কিছু নাই, তুমি বারবার দেখবা। আর এই স্লাইডটাও আপলোড হয়ে যাবে। যারা অনেকক্ষণ জিজ্ঞেস করছিলাম আমার পরিচয় কি, আমার নাম হচ্ছে তমাল, TAMAL, তমাল। আমি বুয়েটের 13 ব্যাচের ছিলাম, আর তোমাদের এনডিসির গ্রুপ 7 বা ইন শর্ট G7 পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে ভাই আজকের মতো বিদায়, ভালো থেকো। আমি চেষ্টা করছি যতটা ভেঙে এক্সপ্লেন করা যায়, পুরা রেকর্ড থাকবে, যতবার মন চায় ডানে বামে ঘুরায় ঘুরায় দেখবা, কোনো সমস্যা নাই। আর ফাইলটাও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে তাহলে আজকে এখানে বিদায় দিয়ে দিচ্ছি। বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করো। ওকে।